আজকে আমরা এমন একটা সিগন্যাল নিয়ে কথা বলবো যেটা আসছে সুদূর মহাকাশ থেকে। আর এই সিগন্যালটা যদি সত্যি হয় তাহলে কিন্তু মানব ইতিহাসের মোড় পুরোপুরি ঘুরে যেতে পারে। তো চলুন K2118b থেকে আসা এই রহস্যের গভীরে ঢোকা যাক। সবচেয়ে বড় প্রশ্নটা দিয়েই শুরু করি, তাই না? আমাদের টেলিস্কোপগুলো কি শেষ পর্যন্ত পৃথিবীর বাইরে প্রাণের সবচেয়ে জোরালো প্রমাণটা খুঁজে পেয়েছে? আমরা কি মহাবিশ্বে একা? যুগ যুগ ধরে চলে আসা এই প্রশ্নের উত্তরের কি আমরা খুব কাছাকাছি চলে এসেছি? বুঝতেই পারছেন এই আবিষ্কারের গুরুত্ব ঠিক কতটা। তো প্রথম অধ্যায় অস্বাভাবিক সংকেত, মানে পুরো ব্যাপারটা শুরুই হয়েছিল একটা অদ্ভুত, একটা আশ্চর্যজনক সিগন্যাল দিয়ে। চলুন তো দেখি কি এমন ছিল সেই সিগন্যালে যা বিজ্ঞানীদের এতটা ভাবিয়ে তুলেছিল। আমরা যেই গ্রহটা নিয়ে কথা বলছি সেটার নাম হল K2118b। এটা আমাদের থেকে প্রায় 124 আলোকবর্ষ দূরে। মানে ভাবুন একবার, আলোর গতিতে গেলেও ওখানে পৌঁছাতে 124 বছর লেগে যাবে। এই অসম্ভব দূরত্বটাই কিন্তু আমাদের তদন্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এইবার আসা যাক দ্বিতীয় অধ্যায়ে, একটা হাইসিয়ান ওয়ার্ল্ড। দেখুন, যে কোনো সিগন্যাল ঠিকমতো বুঝতে হলে সেটা কোত্থেকে আসছে সে জায়গাটার সম্পর্কে জানা খুব জরুরি। তাই চলুন আগে K2118b গ্রহটা আসলে কেমন, তার পরিবেশ, তার গঠন, এগুলো নিয়ে একটু জেনে নিই। বিজ্ঞানীরা যখন প্রথম K2118b ডেটা হাতে পান, সত্যি বলতে কি তারা বেশ অবাক হয়ে গিয়েছিলেন। এর সাইজটা দেখুন, পৃথিবীর চেয়ে 2.6 গুণ বড় আর ভর প্রায় 8.6 গুণ বেশি। এই জন্যই একে বলা হচ্ছে মিনি নেপটুন। আমাদের সোলার সিস্টেমে কিন্তু এরকম কোনো গ্রহ নেই। এটা পাথুরেও না, আবার পুরোপুরি গ্যাস জায়ান্টও না। একেবারে নতুন এক ধরনের জগৎ, যা বিজ্ঞানীদের জন্য রীতিমতো একটা ধাঁধা ছিল। আর ঠিক এখানেই নিক্কু মধুসূদন আর তার টিমের একটা যুগান্তকারী মডেল সামনে আসে, হাইসিয়ান ওয়ার্ল্ড মডেল। তাদের থিওরিটা ছিল এরকম: কি হবে যদি K2118b এমন একটা গ্রহ হয় যার গোটাটাই গভীর সমুদ্রে ঢাকা আর তার ওপরে রয়েছে হাইড্রোজেনে ভরা একটা ঘন অ্যাটমসফিয়ার। আর এই মডেলটাই কিন্তু K2118bকে হঠাৎ করে সম্ভাব্য বাসযোগ্য গ্রহের তালিকায় একেবারে সামনের সারিতে নিয়ে আসে। ওকে, আমাদের তৃতীয় অধ্যায় অ্যাটমসফিয়ারিক ফিঙ্গারপ্রিন্ট পড়া। এখন প্রশ্নটা হলো, 124 আলোকবর্ষ দূর থেকে একটা গ্রহের বায়ুমণ্ডলে কি আছে সেটা বোঝা কিভাবে সম্ভব? চলুন এই দারুণ ইন্টারেস্টিং টেকনোলজিটা নিয়ে একটু কথা বলা যাক। এই পদ্ধতির নাম হল ট্রান্সমিশন স্পেকট্রোস্কোপি। জিনিসটা বেশ সহজভাবে বোঝা যায়। ধরুন, K2118b গ্রহটা যখন তার নিজের তারার সামনে দিয়ে যায়, তখন ওই তারার আলো গ্রহের অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে ফিল্টার হয়ে আমাদের টেলিস্কোপে এসে পৌঁছায়। এখন অ্যাটমসফিয়ারে যে গ্যাস বা মলিকিউলগুলো আছে সেগুলো আলোর নির্দিষ্ট কিছু রং শুষে নেয়। ঠিক যেমন আমাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, তেমনি কোন মলিকিউল কোন রং শুষে নিচ্ছে সেই কেমিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দেখেই আমরা বলে দিতে পারি ওখানে কি কি আছে। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, প্রত্যেকটা এলিমেন্ট বা মলিকিউল আলোর একটা নির্দিষ্ট ওয়েভলেংথ অ্যাবজর্ভ করে। যেমন সোডিয়াম করে 589 ন্যানোমিটারে, আবার জলীয় বাষ্প করে 1400 ন্যানোমিটারে। প্রত্যেকটা এলিমেন্টের এই যে ইউনিক স্বাক্ষর, এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের একটা মূল নীতির উপর দাঁড়িয়ে আছে। আর এই নীতিকে কাজে লাগিয়েই আমরা এত দূর থেকে একটা গ্রহের অ্যাটমসফিয়ারে কি আছে তা বলে দিতে পারি। আর এই পুরো কাজটা সম্ভব হয়েছে শুধুমাত্র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের জন্য। তুলনাটা অনেকটা এরকম: হাবল টেলিস্কোপ যদি একটা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি হয়, তাহলে জেমস ওয়েব হলো একটা 4K হাই ডেফিনিশন কালার টিভি। ওয়েব অনেক নলবো ইনফ্রারেড স্পেকট্রাম দেখতে পায়, আর এটা অনেক অনেক বেশি সেন্সিটিভ। টেকনোলজির এই বিশাল লাভটাই কিন্তু আমাদের K2118b এর বায়ুমণ্ডলের এত গভীরে দেখার সুযোগ করে দিয়েছে। তো চতুর্থ অধ্যায়ে প্রাণের সম্ভাব্য স্বাক্ষর। এত প্রযুক্তি, এত আয়োজন, সবকিছুর পর আমরা এখন একদম আলোচনার কেন্দ্রে চলে এসেছি। জেমস ওয়েব টেলিস্কোপ K2118b এর অ্যাটমসফিয়ারে আখির খুঁজে পেলটা কি? টেলিস্কোপটা মিথেন আর কার্বন ডাইঅক্সাইড খুঁজে পেয়েছে, যা হাইসিয়ান মডেলের সঙ্গে একদম মিলে যায়। কিন্তু এর সাথে এমন একটা তৃতীয় মলিকিউলেরও ইঙ্গিত মিলেছে যেটা বিজ্ঞানীদের মধ্যে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। সেই মলিকিউলটা হলো ডাইমিথাইল সালফাইড, বা সংক্ষেপে DMS। পৃথিবীতে এই জিনিসটা কিন্তু প্রায় পুরোটাই তৈরি করে সামুদ্রিক জীবন, যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন।
সমুদ্রের ধারে গেলে যে একটা বিশেষ গন্ধ পাওয়া যায় সেটা কিন্তু এই ডিএমএসের জন্যে। তাই বুঝতেই পারছেন, অন্য কোনো গ্রহের এর উপস্থিতি প্রাণীর একটা অত্যন্ত জোরালো সংকেত হতে পারে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? K2118b এর অ্যাটমসফিয়ারে ডিএমএসের যে পরিমাণ আভাস পাওয়া গেছে, সেটা পৃথিবীতে যা আছে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি। এটা এতটাই স্ট্রং একটা সিগন্যাল যেটাকে কোনোভাবেই আর এড়িয়ে যাওয়া সম্ভব না। এবার আসি পঞ্চম অধ্যায়, অসাধারণ দাবি, অসাধারণ প্রমাণ। দেখুন, এত বড় একটা আবিষ্কারের পর বিজ্ঞানীদের সবচেয়ে কঠিন কাজটা শুরু হয়, আর সেটা হলো যাচাই বাছাই। কারণ কার্ল সেগান যেমনটা বলে গেছেন, এক্সট্রাঅর্ডিনারি ক্লেইমস রিকোয়ার এক্সট্রাঅর্ডিনারি এভিডেন্স, মানে অসাধারণ দাবির জন্য অসাধারণ প্রমাণের দরকার হয়। এখন পর্যন্ত ডিএমএসের উপস্থিতি নিয়ে আমরা যে ডেটা পেয়েছি সেটার কনফিডেন্স লেভেল হল 3 সিগমা, মানে আমরা 99.7% নিশ্চিত। কিন্তু বিজ্ঞানের দুনিয়ায় কোনো কিছুকে আবিষ্কার বলে ঘোষণা দিতে গেলে 5 সিগমা কনফিডেন্স লাগে, আর সেটার মানে হল 99.9999994% নিশ্চয়তা। বুঝতেই পারছেন, আমাদের এখনও অনেকটা পথ যেতে হবে। তবে বিজ্ঞানীদের মাথায় বেশ কিছু প্রশ্ন কিন্তু ঘুরছে, যেমন এমনটা কি হতে পারে যে কোনো নন বায়োলজিক্যাল বা অজৈব প্রক্রিয়ায় এই ডিএমএস তৈরি হচ্ছে, কিংবা কোনো ধূমকেতুর ধাক্কার ফলে? কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো অন্য জায়গায়। দেখুন, আমাদের মডেল বলছে যেখানে ডিএমএস তৈরি হয় সেখানে তার একটা বাই প্রোডাক্ট হিসেবে ইথেনও তৈরি হওয়ার কথা। কিন্তু K218bর অ্যাটমসফিয়ারে এখন পর্যন্ত ইথেনের কোনো চিহ্নই পাওয়া যায়নি। এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধাঁধার হারিয়ে যাওয়া অংশটা এটাই। তাহলে ষষ্ঠ অধ্যায়, আবিষ্কারের পরের ধাপ। এরপর কি, মানে বিজ্ঞানীরা ঠিক কি করতে চলেছেন এই যুগান্তকারী সম্ভাবনাকে পুরোপুরি নিশ্চিত করার জন্য? চলুন দেখে নেওয়া যাক। সামনের পথটা কিন্তু বেশ দীর্ঘ আর কঠিন। বিজ্ঞানীদের প্রথম কাজ হল ডিএমএস সিগন্যালটাকে 5 সিগমা লেভেলে কনফার্ম করা। দ্বিতীয়ত, ওই যে হারিয়ে যাওয়া ইথেন, ওটাকে খুঁজে বের করতে হবে। আর তৃতীয়ত, ডিএমএস তৈরির আর যত নন বায়োলজিক্যাল সম্ভাবনা আছে সেগুলোকে একটা একটা করে বাতিল করতে হবে। সোজা কথায়, এটা গল্পের শেষ নয়, বরং একটা নতুন আরও গভীর অনুসন্ধানের শুরু। আসলে মহাবিশ্বে প্রাণের এই খোঁজ, এর পেছনে কিন্তু একটা গভীর দর্শনও কাজ করে। যখন আমরা বাইরে প্রাণের একটা প্রতিধ্বনি খুঁজি, তখন আমরা আসলে নিজেদেরকেই খুঁজি। এই বিশাল মহাবিশ্বে আমাদের স্থানটা ঠিক কোথায়, সেটাই বোঝার চেষ্টা করি। শেষ পর্যন্ত এই অনুসন্ধান আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। K218b থেকে আসা এই সিগন্যালটা কি আসলেই প্রাণের কোনো ক্ষীণ আওয়াজ, নাকি এটা মহাজাগতিক কোলাহলেরই একটা অংশ? উত্তরটা যাই হোক না কেন, এই খোঁজটাই মানব সভ্যতাকে একটা নতুন দিগন্তে নিয়ে যাবে, এটা নিশ্চিত।